সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মানস সিংহ, সহকারী শিক্ষক কেমিস্ট্রি, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 10-এর রসায়ন বিষয়ে একটি ক্লাস করব। আজকে আমরা করব গাণিতিক অংশটাকে নিয়ে। তো আমরা মূল পড়ায় যাওয়ার আগে আমরা আমাদের কেমিস্ট্রি সাবজেক্টটাকে ইজি করার জন্য, সেটা অধ্যয়নটাকে সহজ করার জন্য আমরা একটা টেকনিক অবলম্বন করব। অর্থাৎ আমরা টোটাল চ্যাপ্টারগুলোকে কতগুলো ক্লাসে বিভক্ত করে ফেলব, যেন আমরা এগুলা পড়তে সুবিধা হয় যে কোনগুলো কোন ক্যাটাগরির চ্যাপ্টার। কারণ আমরা জানি কেমিস্ট্রি বিষয়টা অনেকের মাঝে একটু ভীতি সৃষ্টি করে। তো সেই ভীতিটা কাটানোর জন্য আমি চিন্তা করলাম আমরা পুরো বইটাকে কিছু ক্যাটাগরিজে ভাগ করে নেব। ফলে আমরা বুঝতে পারবো আমরা কোন ক্যাটাগরিতে দুর্বল, কোন ক্যাটাগরিতে স্ট্রং। তো যে ক্যাটাগরিতে আমরা দুর্বল থাকবো, আমরা ওই ক্যাটাগরির ওই চ্যাপ্টারগুলো একটু বেশি বেশি পড়ব, তাহলে আমাদের দুর্বলতাটা কেটে যাবে। তো আশা করি এভাবে পড়লে তোমরা কেমিস্ট্রির ভীতিটা কেটে যাবে। তো দেখা যাক শুরুতে আমরা প্ল্যানটা কীভাবে করলাম। আমাদের একটা প্রবাদ আছে যে এ গুড প্ল্যান অফ ওয়ার, এ ক্লিয়ার সিং অফ ভিক্টোরি, অর এ গুড প্ল্যানিং ইজ হাফ দ্য ব্যাটল। অর্থাৎ একটি ভালো পরিকল্পনা মানেই অর্ধেক বিজয়। আমরা জানি একটা যুদ্ধে জয়লাভ করতে হলে তার প্ল্যানিংটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তোমার প্ল্যানিংটা যদি ভালো থাকে, তুমি যুদ্ধে অর্ধেক বিজয় অর্জন করবে, বাকিটা তোমার যুদ্ধ নির্ধারণ করবে। অর্থাৎ আমরা যখন একটা ভালো প্ল্যান নিয়ে আগাবো, আমাদের পড়াটা মোটামুটি অর্ধেক কভার হয়ে যাবে, আর বাকি অর্ধেকটা হচ্ছে আমাদের পরিশ্রম। আমরা যদি ওই প্ল্যান ওয়াইজ পরিশ্রম করি, তাইলে আমরা বইটা ভালো মতো বুঝতে পারবো এবং ভালো একটা রেজাল্ট করতে পারবো। সেজন্য আমরা কিভাবে এই চ্যাপ্টারগুলোকে ক্যাটাগরাইজ করলাম সেটা আমরা একটু দেখি। তোমরা দেখো, আমাদের কেমিস্ট্রি বিষয়টাকে আমরা শুরুতে 3টা ক্যাটাগরিজে বিভক্ত করলাম। প্রথমটা হচ্ছে ইনঅর্গানিক কেমিস্ট্রি, যেটাকে আমরা বাংলায় বলি অজৈব রসায়ন। পরটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি, যেটা হচ্ছে জৈব রসায়ন। আর আরেকটা অংশ হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি, যেটা হচ্ছে ভৌত রসায়ন। তো আমাদের বইতে যে 12টা চ্যাপ্টার আছে, সেগুলা কোন চ্যাপ্টারগুলো কোন ক্যাটাগরিতে পড়ে আমরা ওই অনুযায়ী শ্রেণীবদ্ধ করে ফেলব। সাধারণত ইনঅর্গানিক কেমিস্ট্রিটাই আমাদের এই বইটাতে বেশি অংশ জুড়ে আছে। অর্থাৎ ইনঅর্গানিক মানে হচ্ছে এখানে পদার্থের যে অভ্যন্তরীণ গঠন বিষয়টাকে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ সে প্রাইমারি লেভেলটা হচ্ছে ইনঅর্গানিকের অংশটা, আর জৈব যৌগের অংশটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি অংশ। এখানে কার্বনের যৌগগুলোকে, বিশেষ ধর্ম বিশিষ্ট যে জৈব যৌগগুলো থাকে তাদেরকে এখানে আলোচনা করা হয়েছে। আরেকটা ক্যাটাগরি সেটা হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি, অর্থাৎ ভৌত রসায়ন। এখানে রসায়ন ও শক্তি নিয়ে আলোচনা করা হয়। অর্থাৎ সে কারণে আমরা এই অষ্টম অধ্যায়টাকে, রসায়ন ও শক্তি, এই বিষয়টাকে এইখানে রাখলাম। আর আমাদের যে জৈব রসায়ন, সেক্ষেত্রে যেহেতু একটাই চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে 11 নম্বর চ্যাপ্টারটা খনিজ সম্পদ জীবাশ্ম, যেটার আরেক নাম হচ্ছে জৈব যৌগ। আর অবশিষ্ট যে চ্যাপ্টারগুলো আছে মোটামুটি সেগুলো সবগুলোই ইনঅর্গানিকের অংশ। তো আমরা যেহেতু জৈব যৌগ এবং ভৌত রসায়নের একটা করে চ্যাপ্টার রাখলাম, আর বাকি সবগুলোকে যেহেতু আমরা ইনঅর্গানিকে রাখলাম, ওইগুলাকে আবার আমরা পড়ার সুবিধার্থে কতগুলো সাব ক্যাটাগরিজে বিভক্ত করব। যেমন এখানে অজৈব রসায়নের প্রথম সাব ক্যাটাগরি হচ্ছে অভ্যন্তরীণ গঠন বিষয়ক, তারপর হচ্ছে বিক্রিয়াভিত্তিক, তারপর হচ্ছে গাণিতিক। আমরা যদি দেখি অভ্যন্তরীণ গঠন নিয়ে আলোচনা করা হয়, এখানে আমাদের চ্যাপ্টারগুলো কি কি, সেটা হচ্ছে 3 নম্বর চ্যাপ্টার পদার্থের গঠন, 4 নম্বর চ্যাপ্টার পর্যায় সারণী,
5 নম্বর চ্যাপ্টার রাসায়নিক বন্ধন। তারপর হচ্ছে বিক্রিয়া ভিত্তিক, অর্থাৎ এখানে এই চ্যাপ্টারগুলোর একটা বিশাল অংশ জুড়েই থাকে বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়া, যেটা আমরা স্টুডেন্টরা বেশিরভাগ একটা ভীতির বিষয় মনে করে থাকে। তো এখানে আমরা এই বিক্রিয়াগুলোকে যদি একসাথে আমরা আয়ত্তে নিতে পারি তাহলে আমাদের পড়াটা ইজি হয়ে যাবে। তো ওই চ্যাপ্টারগুলো কি? রাসায়নিক বিক্রিয়া 7 নম্বর অধ্যায়টা, তারপর হচ্ছে 8ম অধ্যায় রসায়ন শক্তি, তারপর হচ্ছে 9ম অধ্যায় অ্যাসিড ক্ষার সমতা। যদিও জৈব যৌগের বিশাল অংশ জুড়ে আছে বিক্রিয়া, আমরা এই জৈব যৌগের অংশটাও এখানে বিক্রিয়াগুলোকে অ্যাড করতে পারি। তো আমি ক্যাটাগরাইজের জন্য এখানে জৈব যৌগটাকে আলাদা একটা পার্ট করলাম। তারপর আমার হচ্ছে গাণিতিক রসায়ন, অর্থাৎ আমাদের যে চ্যাপ্টারগুলোকে গাণিতিক সমস্যা রয়েছে যে চ্যাপ্টারগুলোতে, এটাকে আমরা বলবো গাণিতিক রসায়ন। এই চ্যাপ্টারগুলো কোনগুলো? যেমন 6 নম্বর চ্যাপ্টার মৌলের ধারণা ও রাসায়নিক গণনা, তারপর হচ্ছে রসায়ন শক্তি। তাহলে এই হলো চ্যাপ্টারগুলোর আয়োজন। আর বাকি যে চ্যাপ্টারগুলো আছে তার মধ্যে তুমি দেখো 1 নম্বর চ্যাপ্টার যেটা রসায়নের ধারণা, এখানে মূলত রসায়নের যে শুরুটা, ইতিহাস অর্থাৎ পটভূমি, এটা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। তারপরে 2 নম্বর চ্যাপ্টার যেটা এখানে পদার্থের অবস্থা, অর্থাৎ পদার্থ যে 3টা প্রাইমারি স্টেজে থাকতে পারে, কঠিন, তরল, গ্যাস, সেই আলোচনাটা এখানে করা হয়েছে। তারপর হচ্ছে 10ম যে চ্যাপ্টারটা খনিজ সম্পদ, অর্থাৎ এখানে ধাতু অধাতুর নিষ্কাশন নিয়ে আলোচনা করা হয়েছে। অর্থাৎ একটি ধাতু বা অধাতু তার আকরিক থেকে, তার খনি থেকে আমরা কিভাবে সেটাকে উত্তোলন করে নিষ্কাশন করে পিওর ধাতু বা অধাতুতে পাবো, সেই প্রক্রিয়াটা এখানে আলোচনা করা হয়েছে। আর 12 নম্বর অধ্যায়টা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের রসায়ন, অর্থাৎ রাসায়নিক পদার্থের ব্যবহারগুলোকে এখানে আনা হয়েছে। অর্থাৎ আমরা দৈনন্দিন জীবনে যে রসায়নগুলো ব্যবহার করি তার একটা চ্যাপ্টার এখানে করা হয়েছে। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল কেমিস্ট্রির চ্যাপ্টারগুলোকে আমরা এভাবে ক্লাসিফাই করতে পারি। আশা করি আমরা এই ক্লাসিফিকেশন অনুযায়ী যদি পড়ি যে কোনটা আমার গাণিতিক, কোনটা আমার বিক্রিয়াভিত্তিক, কোনটা আমার অভ্যন্তরীণ ঘটন, কোনটা জৈব যৌগ, কোনটা ভৌত রসায়ন, তাহলে আমরা এভাবে ক্লাসিফাই করলে আমাদের পড়তে সুবিধা হবে। তো আজকে যদি আমরা জৈব রসায়ন, অজৈব রসায়ন নিয়ে আলোচনা করি, তাহলে আমরা দেখব ক্লাস 9-এ আমরা বেশিরভাগ অংশগুলোই পড়ে আসছি। তো ক্লাস 10-এ আমাদের শেষ দিকের কয়েকটা চ্যাপ্টার থাকে। তো সেজন্য আমরা আজকে আমাদের গাণিতিক রসায়নের অংশটা নিয়ে একটু আলোচনা করব, অর্থাৎ আমাদের মাঝের অংশের কয়েকটা চ্যাপ্টার যেখানে গাণিতিক সমস্যাগুলো রয়েছে, যেটা দিয়ে সবসময় প্রশ্ন হয়, আমরা এগুলো নিয়ে একটু আলোচনা করব। তো এর মধ্যে যদি আমরা এই মৌলের ধারণা ও রাসায়নিক গণনা চ্যাপ্টারটা 6 নম্বর চ্যাপ্টারটা থেকে শুরু করি, তাহলে আমরা দেখব এখানে শুরুতে যে গাণিতিক সমস্যাগুলো আছে সেটা হচ্ছে শতকরা সংযুতি, অর্থাৎ শতকরা সংযুক্তি দিয়ে প্রায় আমাদের অঙ্ক আসতে দেখা যায়। তাহলে এই শতকরা সংযুক্তি দিয়ে কী ধরনের প্রশ্ন হয়ে থাকে? নর্মালি শতকরা সংযুক্তি হচ্ছে একটা যৌগের মধ্যে কি কি উপাদান মৌল আছে এবং ওই মৌলগুলো 100 গ্রামের মধ্যে কত গ্রাম আছে সেই হিসাবটা হচ্ছে শতকরা সংযুতি। যেহেতু শতকরা বলেই থাকে সেহেতু এখানে 100 গ্রামে হিসাবটা করতে হবে, আর রেজাল্টটা আসবে পার্সেন্টেজে। এটা কীভাবে করা হয়? এটা আমরা ঐকিক নিয়মও করতে পারি, অথবা এখানে শর্টকাট একটা ফর্মুলা দেওয়া আছে যে শতকরা সংযুক্তি ইকুয়াল টু যৌগের মধ্যে ওই মৌলটির ভর গুণ ওই মৌলটির টোটাল পরমাণুর সংখ্যা ভাগ যৌগের আণবিক ভর ইন্টু 100, যেহেতু শতকরা। তাহলে এটা দিয়ে যদি আমরা একটা উদাহরণ দেখি যে সালফিউরিক অ্যাসিডের শতকরা সংযুতি নির্ণয় করো, তাহলে সালফিউরিক অ্যাসিডের শতকরা সংযুতি বলতে এখানে বোঝাবে যে সালফিউরিক অ্যাসিডের তার যে উপাদান মৌলগুলো আছে, হাইড্রোজেন, সালফার, অক্সিজেন, তার শতকরায় কত পার্সেন্ট আছে এটা। তাহলে আমরা শুরুতে টোটাল যৌগটার আণবিক ভর নির্ণয় করে ফেলব। আমরা হাইড্রোজেনের আণবিক ভর হচ্ছে, পারমাণবিক ভর হচ্ছে 1, সেটা আছে 2টা, সালফার হচ্ছে
32, অক্সিজেন হচ্ছে 16, সেটা হচ্ছে 4টা। এই হিসাব করে আমরা আণবিক ভর পাবো 98। তাহলে আমরা প্রথম মৌলটা যেটা হাইড্রোজেন, এর শতকরা সংযুক্তি কীভাবে নির্ণয় করব? অর্থাৎ এখানে হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, সেটা আছে 2টা গুণ 2 ডিভাইড বাই 98 ইন্টু 100, আসবে আমার 2.04। অর্থাৎ সেটা আমরা যৌগিক নিয়মও করতে পারি যে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেন আছে 2 গ্রাম, 1-এর মধ্যে কত আর 100 গ্রামের মধ্যে কত, এই লাইনটাই শর্টকাট ফর্ম হচ্ছে এটা। তারপরে আমরা দেখব সালফারের শতকরা সংযুক্তি। কি লিখব আমরা? যে সালফার হচ্ছে 32, সেটা আছে একটা পরমাণু, আর 98 দিয়ে ভাগ দিয়ে 100 দ্বারা গুণ দাও, সেটা হয়ে যাবে 32.65। একইভাবে আমরা অক্সিজেনটাও বের করতে পারি। অক্সিজেনের পারমাণবিক ভর 16, আছে 4টা, 98 অর্থাৎ যৌগটা টোটাল আণবিক ভর দিয়ে ভাগ দাও, আর 100 দ্বারা গুণ করলে সেটা হবে 65.30। অর্থাৎ সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেন, সালফার ও অক্সিজেনের শতকরা সংযুক্তি আমরা পাবো 2.04%, 32.665% এবং 65.30%। এভাবে আমরা যে কোনো যৌগের শতকরা সংযুক্তি নির্ণয় করতে পারবো। তার জন্য আমরা শুধু তাদের নিজ নিজ পারমাণবিক ভরটা একটু জানতে হবে। এরপরে আমরা দেখব স্থূল সংকেত ও আণবিক সংকেত সংক্রান্ত গাণিতিক সমস্যা। এটা কিভাবে করা হয়? দেখো, স্থূল সংকেত নির্ণয় করতে হলে আমাকে অবশ্যই শতকরা সংযুক্তি দেওয়া থাকতে হবে। তো নর্মালি আমাদের উদ্দীপকের মধ্যে সেটা দেওয়াই থাকে। আর এখন একটু উদ্দীপকটা অ্যাডভান্স হয়ে গেছে যে ওইখানে শতকরা সংযুক্তিটা দেওয়া না থেকে একটা হিসাব দেওয়া থাকে। ওই হিসাবটা থেকে আমরা শতকরা সংযুক্তি বের করে নিতে হবে। অর্থাৎ যে কোনোভাবে তোমাকে এই শতকরা সংযুক্তিতে আসতে হবে। তো আমি এখানে কমন একটা প্রশ্ন আলোচনা করব। সেটা দেখো, গ্লুকোজের শতকরা সংযুক্তিতে কার্বন হচ্ছে 40%, হাইড্রোজেন হচ্ছে 6.67%। তো বলছে এর স্থূল সংকেত নির্ণয় করো, প্রথম প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে এর আণবিক ভর যদি 180 হয় তাহলে গ্লুকোজের আণবিক সংকেত নির্ণয় করো। এটা আণবিক সংকেত হবে, আমার ভুলে আণবিক ভর হয়ে গেছে। তাহলে কি নির্ণয় করতে হবে? আণবিক সংকেত। তো ঠিক আছে, আমরা শুরু করি। আমরা দেখলাম প্রথমে যে শতকরা সংযুক্তির উপাদানগুলো দেওয়া থাকবে তাতে টোটাল যোগফল 100 কিনা। আমি দেখলাম কার্বন এবং হাইড্রোজেনের শতকরা সংযুক্তি মিলে 100 হয় না, তার মানে এখানে আরও একটা মৌল রয়ে গেছে। তো আমরা নর্মালি গ্লুকোজের ক্ষেত্রে কার্বন হাইড্রোজেন ছাড়া আরেকটা উপাদান মৌল কি থাকে? অক্সিজেন। তাহলে 3 নম্বর মৌলটা অবশ্যই অক্সিজেন হবে। তাহলে যেহেতু কার্বন হাইড্রোজেনের পরিমাণ এই দুটা যোগ করলে 46.7 হয়, তাহলে আমরা ওই 100 থেকে এটা মাইনাস করলে যেটা থাকবে সেটা হচ্ছে অক্সিজেনের পরিমাণ। অর্থাৎ অক্সিজেনের শতকরা সংযুক্তি 53.33%। তাহলে আমাদের 3টা মৌলের শতকরা সংযুক্তি জানা হলো। এখন এই শতকরা সংযুক্তি থেকে আমরা নির্ণয় করব স্থূল সংকেত। এখানে কয়েকটা স্টেপে এই স্থূল সংকেতটা নির্ণয় করা হয়। তোমরা একটু সিরিয়ালি মনে রাখবা। যেমন প্রথম স্টেপটা হচ্ছে প্রত্যেক মৌলের শতকরা পরিমাণকে তার নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। যেমন কার্বনের শতকরা সংযুক্তি 40, তাকে তার নিজ পারমাণবিক ভর অর্থাৎ 12 দ্বারা ভাগ করো। হাইড্রোজেনের শতকরা সংযুক্তি দেওয়া আছে 6.67, তার পারমাণবিক ভর 1 দ্বারা ভাগ করতে হবে। অক্সিজেনের শতকরা সংযুক্তি দেওয়া আছে 53.33 এবং তাকে ভাগ করতে হবে তার নিজস্ব পারমাণবিক ভর অর্থাৎ 16 দ্বারা। করলে আমরা এই রেজাল্টগুলো পাবো। ভাগফলটা 3টা পাবো 3টার জন্য। তাহলে এরপর আমাদের কাজ কি? এরপরে কাজ হচ্ছে প্রত্যেক মৌলের ভাগফলকে তাদের ক্ষুদ্রতম ভাগফল দ্বারা ভাগ করতে হবে। তো দেখলাম আমি এখানে আমার কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের যে 3টা ভাগফল ছিল তার মধ্যে সবচেয়ে ছোট ভাগফল হচ্ছে এটা 3.33, দুইটার ক্ষেত্রেই মিলে গেল। তাহলে এই 3.33 দিয়ে আমি টোটাল 3টা ভাগফলকে ভাগ করব। তাহলে কার্বনের ক্ষেত্রে 3.33কে আমি এই ছোট সংখ্যাটা দিয়ে ভাগ করব, হাইড্রোজেনের 6.67কে ওই 3.3 দিয়ে ভাগ করব, আর অক্সিজেনের ক্ষেত্রেও এই 3.33কে এই 3.33 দিয়ে ভাগ করব। তাহলে আমার ভাগফলটা একটা পূর্ণ সংখ্যা হয়ে গেল, অর্থাৎ 1 to 1।
যদি সেটা আবারও ভগ্ন অংশ থাকতো আমরা একটা নির্দিষ্ট পরিমাণ সংখ্যা গুণ করে তাদেরকে পূর্ণ সংখ্যায় পরিণত করতে হবে। তো যেহেতু আমাদের পূর্ণ সংখ্যা হয়ে গেল, আমরা এটাকেই ক্ষুদ্রতম অনুপাত হিসেবে গ্রহণ করতে পারি। তাহলে আমার কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের ক্ষুদ্রতম অনুপাত কত আসলো? 1:2:1। অর্থাৎ এই ক্ষুদ্রতম অনুপাতটা দিয়ে যে সংকেতটা আসবে ওইটি আমার স্থূল সংকেত। তাহলে আমরা গ্লুকোজের স্থূল সংকেত লিখতে পারি C1H2O1। যেহেতু 1 লিখতে হয় না, তাহলে গ্লুকোজের স্থূল সংকেত হবে CH2O। এবার আমাদের প্রশ্নে দেওয়া ছিল গ্লুকোজের আণবিক ভর 180 হলে তার আণবিক সংকেত নির্ণয় করো। তা আমরা স্থূল সংকেত থেকে আণবিক ভর দিয়ে আণবিক সংকেত নির্ণয় করতে পারব। এই হচ্ছে আমার স্থূল সংকেত। আচ্ছা, এবার ধরি গ্লুকোজের আণবিক সংকেত হবে CH2O(N)। অর্থাৎ স্থূল সংকেতের সাথে আণবিক সংকেতের একটা সম্পর্ক থাকে। সেটা হচ্ছে স্থূল সংকেতের আণবিক সংকেতটা হয় স্থূল সংকেতের একটি সরল অনুপাতিক সংখ্যা। অর্থাৎ এখানে n এর একটা নির্দিষ্ট মান বের করতে পারলে এই মানটা দ্বারা এই পুরা মৌলগুলোকে গুণ করলে যে সংখ্যাটা পাওয়া যাবে ওইটা হবে তার আণবিক সংকেত। তো সেজন্য আমরা এটাও লিখতে পারি যে আণবিক সংকেত ইকুয়াল টু স্থূল সংকেত ইন্টু n। ঠিক আছে? তো এখানে হচ্ছে আণবিক সংকেত ইকুয়াল টু স্থূল সংকেত ইন্টু n। তাহলে আমরা এটাকে আবার এভাবেও লিখতে পারি যে আণবিক সংকেত মানে প্রকৃত আণবিক ভর, আর স্থূল সংকেত মানে স্থূল সংকেতের আণবিক ভর, আর বাইরে হচ্ছে হোল n। অর্থাৎ n ইকুয়াল টু প্রকৃত আণবিক ভর বাই স্থূল সংকেতের ভর। তো যেহেতু আমার আণবিক ভরটা দেওয়া আছে 180, তো আমি প্রকৃত আণবিক ভরটা 180 দেওয়া আছে, আমি স্থূল সংকেতের আণবিক ভরটা বের করে নেব। কিভাবে? দেখো, কার্বন আণবিক ভর পারমাণবিক ভর হচ্ছে 12, তারপর হাইড্রোজেন হচ্ছে 1, তার সাথে দুইটা যেহেতু 2 গুণ, প্লাস অক্সিজেনের পারমাণবিক ভর 16। একটু সবগুলো পারমাণবিক ভর লিখে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আণবিক ভর। যেহেতু এটা পূর্ণাঙ্গ সংকেত না, স্থূল সংকেত, সেজন্য এটা হচ্ছে স্থূল সংকেতের আণবিক ভর। অর্থাৎ আমরা পেয়ে গেলাম স্থূল সংকেতের আণবিক ভর 30 আর প্রকৃত আণবিক ভর আমাদের দেওয়া আছে 180। সুতরাং n ইকুয়াল টু 180/30 ইকুয়াল টু 6। তাহলে আমরা পেলাম যে n এর মান 6। তাহলে গ্লুকোজের আণবিক সংকেত কী হবে? CH2O6। তাহলে এই 6টা যেহেতু হোলভাবে আছে, ব্র্যাকেটের বাইরে আছে, এই 6 দিয়া সবগুলো অনুপাতকে গুণ করে দাও। তাহলে কার্বন 6টা, হাইড্রোজেন 12টা, অক্সিজেন 6টা হবে। অর্থাৎ আমরা পেয়ে গেলাম গ্লুকোজের আণবিক সংকেত C6H12O6। তো আমরা এইভাবে প্রতিটা যোগের যে শতকরা সংযুক্তি দেওয়া থাকবে সেই শতকরা সংযুক্তিকে ব্যবহার করে স্থূল সংকেত এবং তার সাথে আণবিক ভরকে ব্যবহার করে আণবিক সংকেত নির্ণয় করতে পারব। তারপরে এখানে বিক্রিয়া সংক্রান্ত কিছু প্রশ্ন থেকে থাকে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায়। মোটামুটি এখান থেকেই প্রশ্নটা বেশি টাচ করে, যেটা লিমিটিং বিক্রিয়ক দ্বারাই বলা হয়ে থাকে। এই প্রশ্নটা একটু বড় টাইপের হয়, সাধারণত অনেক স্টুডেন্টরা দেখি যে এটা অ্যান্সার করতে চায় না, কিন্তু এই গাণিতিকগুলা আসলে একটু বুঝে করলেই ততটা কঠিন কিছু না। তো দেখি আমরা একটা সাধারণভাবে একটা প্রশ্ন নিলাম, সেটা হচ্ছে 250 ml দ্রবণে 26.5 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত আছে। এতে 25 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করা হলো। উক্ত দ্রবণের লিমিটিং বিকারক নির্ণয় করো। এটা সকল বোর্ড 2018 সালে আসছিল, যদিও সেটা চিত্র আকার আসছিল, আমি সেটাকে এই লেখার মাধ্যমে প্রকাশ করে দিলাম। তাহলে আমাকে বলা হলো দুইটা পদার্থ, একটা হচ্ছে সোডিয়াম কার্বনেট, একটা হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড। তাহলে সোডিয়াম কার্বনেট আছে আমার 26.5% আর হাইড্রোজেন ক্লোরাইড আছে 25%। আমার যে দ্রবণটা যেখানে আমি তাদেরকে মিশ্রিত করব ওই টোটাল দ্রবণটার আয়তন হচ্ছে 250 ml। আমাকে নির্ণয় করতে হবে লিমিটিং বিকারক কে। এখানে লিমিটিং বিকারক মানে কি? অর্থাৎ বিক্রিয়ার কারণে, বিক্রিয়ার ফলে যেটা আগে শেষ হয়ে যাবে সেটা হচ্ছে আমার লিমিটিং বিকারক। তো আমরা দেখি বিক্রিয়ার হিসাবটা আমার কি বলে। তো এই ক্ষেত্রে আমাকে শুরুতেই বিক্রিয়াটা লিখে ফেলতে হবে, অর্থাৎ এই সংক্রান্ত বিক্রিয়াটা লেখো আগে। তাহলে এখানে আমার সোডিয়াম কার্বনেটের সাথে কার বিক্রিয়া হচ্ছে? হাইড্রোজেন ক্লোরাইডের। আমরা বিক্রিয়াটা লিখলাম, লিখে অবশ্যই আমাকে সমতা বিধান করতে হবে। তো সমতা বিধান করার জন্য আমার হাইড্রোজেন ক্লোরাইডের সামনে 2 দিতে হবে। তো এদিকে আমার এখানে উৎপাদের হিসাবটা আমার লাগবে না,
সেজন্য আমরা এদিকে কোনো সংখ্যা লিখলাম না। আমরা সোডিয়াম কার্বনেটের সাথে হাইড্রোজেন ক্লোরাইডের তুলনা করে আমরা সেটা বের করতে পারি। তো যেহেতু আমাদের গ্রাম, এখানেও গ্রাম দেওয়া আছে, এখানেও ভর দেওয়া আছে, তাহলে এখানেও ভর, তাহলে আমরা ভর দিয়ে ওই অ্যান্সারটা করতে পারবো। শুরুতে আমাদের একটা জিনিস জানা থাকে, সেটা হচ্ছে আণবিক ভর। তো আমরা শুরুতে সোডিয়াম কার্বনেটের আণবিক ভর বের করব এবং হাইড্রোজেন ক্লোরাইডের আণবিক ভর বের করব। তবে সমতা বিধান করতে গিয়ে যদি কোনো সংখ্যা পাওয়া যায়, সেই সংখ্যাটা গুণ করে এখানে করতে হবে। যেমন আমরা জানি হাইড্রোজেন ক্লোরাইডের আণবিক ভর হচ্ছে 35.5, 36.5। তার সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে সেটা হয়ে যাবে 73। তো এবার আমরা হিসাবটা শুরু করতে পারি যে কি 106 গ্রাম সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করে 73 গ্রাম হাইড্রোজেন ক্লোরাইডের সাথে। তাহলে 1 গ্রাম সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করবে 73/106 গ্রাম হাইড্রোজেন ক্লোরাইডের সাথে। সুতরাং 26.5 গ্রাম, যেটা আমাদের প্রশ্নে ছিল যে কি 26.5 গ্রাম সোডিয়াম কার্বনেট এখানে আছে। তাহলে এই 26.5 গ্রাম সোডিয়াম কার্বনেট কত গ্রাম হাইড্রোজেন ক্লোরাইডের সাথে যুক্ত হতে পারে, এটা আমরা দেখি। তো হ্যাঁ, দেখতেছি যে 26.5 গ্রাম সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করবে। আমি এই সলভ করে দেখলাম যে সেটা হচ্ছে 18.25 গ্রাম। তার মানে আমার সমীকরণের আনুপাতিক হিসাব বলতেছে যে এই যে 26.5 গ্রাম সোডিয়াম কার্বনেট, সেটার জন্য আমার দরকার 18.25 গ্রাম হাইড্রোজেন ক্লোরাইড। কিন্তু আমার প্রশ্নে দেওয়া আছে 25 গ্রাম, অবশ্যই বেশি দেওয়া আছে। এখন আমি সিদ্ধান্ত নিতে পারবো যে আমাদের হাইড্রোজেন ক্লোরাইড দেওয়া আছে 25 গ্রাম, অর্থাৎ এখানে সেটা বেশি দেওয়া আছে। তার মানে আমরা বুঝলাম যে এই যে পরিমাণটা বেশি দেওয়া আছে সেটা হচ্ছে লিমিটিং বিকারক নয়, যেটা বেশি দেওয়া আছে, এই যেটা কম দেওয়া আছে সেটা লিমিটিং বিকারক। তো আমরা এখন দেখলাম HCl-টা বেশি দেওয়া আছে, অর্থাৎ হাইড্রোজেন ক্লোরাইডটা বেশি দেওয়া আছে, সুতরাং লিমিটিং বিকারক হবে সোডিয়াম কার্বনেট। তো মাঝে মাঝে পরিমাণটাও বের করতে বলে যে কী পরিমাণ বেশি দেওয়া আছে। অর্থাৎ হাইড্রোজেন ক্লোরাইড দেওয়া আছে 25 গ্রাম, আমার ভাতটি হাইড্রোজেন ক্লোরাইড হচ্ছে 25 মাইনাস, সরি এখানে ভুল হচ্ছে, এটা হবে 18.25 গ্রাম। 25 মাইনাস 18.25 গ্রাম, তাহলে হবে 6.75 গ্রাম। অর্থাৎ আমার 6.75 গ্রাম হাইড্রোজেন ক্লোরাইড বাড়তি থাকবে। অর্থাৎ আমার এই সোডিয়াম কার্বনেটটা আগে নিঃশেষ হয়ে যাবে। অর্থাৎ এইটা হচ্ছে লিমিটিং বিকারক। কিন্তু তোমাদের কিছু কিছু গাইডে এটা ভুল আছে। আমি একটা গাইডে দেখলাম যে এখানে হাইড্রোজেন ক্লোরাইডকে লিমিটিং বিকারক দিয়ে রাখছে, সেজন্য আমি এই প্রশ্নটাকে এখানে আনলাম যে গাইডে ভুল আছে, তোমরা দেখে নিও। এরপরে আমাদের আরেকটা গাণিতিক চ্যাপ্টার, যেটা অষ্টম অধ্যায়ের রসায়ন শক্তি চ্যাপ্টারে, এখানে আমাদের ড্যালেজ সংক্রান্ত কিছু অঙ্ক আছে, খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে আমরা এই সংক্রান্ত একটা অঙ্ক এখন দেখব, ড্যালেজ, যেটা তাপ শক্তির পরিমাণ হিসাব করা হয়, অর্থাৎ বিক্রিয়াটি তাপ উৎপাদী নাকি তাপ হারি। তো এখানে বলা আছে মিথেনের দহন তাপ হচ্ছে, মিথেনের দহন বিক্রিয়ার ড্যালেজের পরিবর্তন হিসাব করো। এখানে কিছু বন্ধন শক্তি দেওয়া থাকে, যেটা আমি এখানে তুললাম না, এটা তোমাদের উদ্দীপকে দেওয়া থাকবে, আর তোমাদের বইতে চার্ট আকারে একটা এই বন্ধন শক্তিগুলো দেওয়া আছে। তো দেখি আমার প্রশ্নটা হচ্ছে মিথেনের দহন বিক্রিয়ার ড্যালেজের হিসাবটা। তো আমরা শুরুতে মিথেনের দহন বিক্রিয়াটা লিখব। এ হচ্ছে মিথেন, তার সাথে দহন বিক্রিয়া করলে হবে কার্বন ডাইঅক্সাইড এবং পানি। আমি সমতা বিধান করলাম। এবার আমি দেখব আমাকে এটা গাঠনিক আকারে লিখতে হবে। তো তোমরা এটাকে অবশ্যই গাঠনিক আকারে লিখবা। তাহলে এই মিথেনের গাঠনিক সংখ্যাটা কি? একটা কার্বন মাঝে চারদিকে 4টা হাইড্রোজেন, অর্থাৎ কার্বন হাইড্রোজেন বন্ধন 4টা। তাহলে এখানে অক্সিজেন বন্ধন কয়টা? এই যে 2টা। তারপরে এখানে আমরা যদি গাঠনিক সংকেত আকারে লিখি তাহলে কার্বন অক্সিজেন বন্ধন কয়টা পাইলাম? এদিকে একটা, এদিকে একটা, 2টা। আর পানিটাকে ওইভাবে গাঠনিক আকারে লিখলাম। তাহলে টোটাল আমি বন্ধন কয়টা পাইলাম? কার্বন হাইড্রোজেন 4টা, তারপরে অক্সিজেন 2টা, হাইড্রোজেন কার্বন অক্সিজেন 2টা, আর হচ্ছে অক্সিজেন হাইড্রোজেন 4টা। এখন আমাকে বিক্রিয়কের আর উৎপাদের আলাদা আলাদা বন্ধন শক্তিগুলো হিসাব করতে হবে। অর্থাৎ এখানে কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন বন্ধন ভাঙবে, আর কার্বন অক্সিজেন এবং অক্সিজেন হাইড্রোজেন বন্ধন গড়বে। তো দেখি বন্ধন ভাঙার সময় আমার মোট প্রদত্ত শক্তির পরিমাণ কি। তো আমরা লাইনটা লিখব, বিক্রিয়কের বন্ধন ভাঙতে মোট প্রদত্ত শক্তি B1 = কার্বন হাইড্রোজেন 4টা আর অক্সিজেন 2টা লিখলাম।
এই কার্বন হাইড্রোজেন বন্ধন শক্তির মানগুলো তোমার দেওয়া থাকবে। এখানে দেওয়া থাকবে 444 আর অক্সিজেন অক্সিজেন বন্ধন শক্তি হচ্ছে 498। তো আমরা এখানে হিসাবটা করলে আমাদের আসতেছে 2652 কিলোজুল পার মোল। তারপর আসতেছে উৎপাদের বন্ধন করতে মোট নির্গত শক্তি। তো সেটা আমরা B2 বলি, তাহলে উৎপাদেরটা হচ্ছে বন্ধন হচ্ছে কার্বন অক্সিজেন 2টা আর অক্সিজেন হাইড্রোজেন 4টা। তাহলে এখানে লিখলাম, লিখে আমরা কার্বন অক্সিজেন এবং অক্সিজেন হাইড্রোজেনের মানগুলো বসালাম। বসানোর পরে আমার কি হলো যে আমি পেলাম এখানে উৎপাদের বন্ধন করতে মোট নির্গত শক্তি পেলাম 3304 কিলোজুল পার মোল। তো এরপরে আমরা সেটাকে মাইনাস করব, অর্থাৎ বিক্রিয়কের বন্ধন ভাঙতে মোট প্রদত্ত শক্তি থেকে উৎপাদের বন্ধন করতে মোট প্রদত্ত শক্তি মোট নির্গত শক্তিটা মাইনাস করব। যদি এই মাইনাস ফলটা আমার এই বিয়োগ ফলটা যদি প্লাস হয় সেটা হবে তাপহারী বিক্রিয়া, আর যদি মাইনাস হয় সেটা হবে তাপ উৎপাদী বিক্রিয়া। তো আমরা যদি এই B1 থেকে B2টাকে মাইনাস করি আমরা রেজাল্ট পাবো -652 কিলোজুল পার মৌল। অর্থাৎ যেহেতু এটা মাইনাস আসছে ডেলেসের মানটা, অর্থাৎ সেটা তাপ উৎপাদী বিক্রিয়া। তার মানে আমরা বুঝলাম যে মিথেনের দহন একটি তাপ উৎপাদী বিক্রিয়া এবং এখানে এই 652 কিলোজুল পার মোল তাপ শক্তি নির্গত হয়। তাহলে আশা করি আমরা গাণিতিক আলোচনাটা বুঝতে পারছি। তো এখানে আমি প্রতিটা অংশের একটা করে মাত্র উদাহরণ করলাম। তোমরা সমস্ত বইয়ের প্রশ্নগুলোকে এবং যেগুলো বিভিন্ন পরীক্ষায় আসছে, বোর্ডে আসছে, আমরা সবগুলোকে যদি সিরিয়াল করে চ্যাপ্টার ওয়াইজ এগুলাকে 1 2 3 করে আমরা এই নোট করে ফেলতে পারি, আশা করি তোমাদের গাণিতিক সমস্যাটা সলভ হয়ে যাবে। কারণ বর্তমানে সৃজনশীল যুগে এই গাণিতিক টপিকসের উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়। তো আমার অ্যাডভাইস থাকবে তোমরা এই গাণিতিক অংশটাকে যতগুলো অঙ্ক আছে সবগুলো সিরিয়ালে নোট করে ফেলো। এভাবেই এগুলো হয়, হয়তো কিছুটা সামান্য চেঞ্জ করা হয় কিন্তু এর মূল থিমটা হচ্ছে এটাই। ঠিক আছে, তোমরা এভাবে নোট করে পড়ো, আশা করি তোমাদের কেমিস্ট্রি বৃত্তি কেটে যাবে। তো ধন্যবাদ সবাইকে আজকের জন্য। আমরা পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।